প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনাময় একটি জেলা ভোলা। যদিও দ্বীপ জেলা হিসেবে পরিচিত, তবু এ জেলার সৌন্দর্যের কমতি নেই। নদীবেষ্টিত দ্বীপের রানীক্ষেত ভোলা জেলায় রয়েছে প্রাকৃতিক সম্পদ, রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, রয়েছে মেঘনার রূপালী ইলিশ। এই ভিডিওর মাধ্যমে ভোলা জেলার অন্যতম উপজেলা চরপেশন উপজেলার কয়েকটি সুন্দর এবং দর্শনীয় স্পট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রায় কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত এই দর্শনীয় স্পটগুলোতে প্রায় প্রতিনিয়ত দর্শনার্থীদের থাকে উপচে পড়া ভিড়। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব বেতুয়া প্রশান্তি পার্ক, চরপেশন ওয়াচ টাওয়ার, চরপেশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ, চরপেশন ফ্যাশন স্কোয়ার এবং চরপেশন শিশু পার্ক সহ কয়েকটি সুন্দর এবং দর্শনীয় স্পট সম্পর্কে। আর আমাদের যাত্রাটা হবে একটু ভিন্ন পথে। গতানুগতিকভাবে সবাই যেভাবে যায় আমরা সেভাবে যাব না। আগে আপনাদেরকে মূলত গতানুগতিক যাওয়ার যে পদ্ধতিটা সেটা শেয়ার করি, তারপর না হয় আমরা যেভাবে গিয়েছি সেটা শেয়ার করব। চরপেশন যেই স্পটগুলোর কথা আমি বলেছি সেখানে যেতে হলে আপনাকে ভোলা জেলার মধ্য থেকে, যারা ভোলা থেকে আসবেন তারা সরাসরি চরপেশনের বাসে উঠে যাবেন। আর ভোলা জেলার বাহির থেকে যদি কেউ আসেন, বিশেষ করে বরিশাল থেকে আসলে আপনাকে অবশ্যই ভোলা ভেদুরিয়া লঞ্চঘাট থেকে তারপরে চরপেশন যেতে হবে। সেক্ষেত্রে আপনি বাস কিংবা অন্যান্য যানবাহন পেয়ে যাবেন। আর যারা ঢাকা থেকে আসবেন আপনারা ঢাকা সদরঘাট থেকে বেতুয়া ঘাট পর্যন্ত লঞ্চ যোগেই সরাসরি চলে যেতে পারবেন। চলুন এবার আমাদের যাওয়ার পদ্ধতিটা একটু শেয়ার করি। আমরা গিয়েছিলাম মূলত মেঘনা নদী বেড়িবাঁধের কাছ দিয়ে, অর্থাৎ মঙ্গল শিকদার থেকেই সরাসরি যে রাস্তাটি বেতুয়ার উদ্দেশ্যে চলে গিয়েছে বেড়িবাঁধের কোল ঘেঁষে, সেই রাস্তাই করেই আমরা চলে গিয়েছি বেতুয়ায়। তবে যাওয়ার পথের প্রাকৃতিক সৌন্দর্য যেমনি মন কেড়েছে, তেমনি আশাহত করেছে নদীর ধারে ব্রিকফিল্ডগুলো। এগুলোর কালো ধোঁয়ায় যেমনি পরিবেশের জন্য হুমকির, তেমনি জলাশয়ের মাছের জন্য এগুলোর কালো ধোঁয়া অত্যন্ত হুমকিস্বরূপ। পরিবেশ রক্ষার্থে এসব ক্ষেত্রে যদি আমাদের নজর দেয়া না হয় তাহলেই অতি দ্রুতই আমাদের পরিবেশ হুমকির মুখে পড়বে। সরকারেরও উচিত এই ব্যাপারগুলো লক্ষ্য রাখা, কারণ এগুলোর কারণেই আমাদের পরিবেশ একদিন ধ্বংসের মুখে পড়ে যাবে। পরিবেশ থেকে এবার চলে আসি আমাদের যাত্রায়। আমরা মূলত এখন পর্যন্ত বেতুয়া প্রশান্তি পার্কের কাছাকাছি অনেকটাই চলে এসেছি। আমাদের এই আসার পথ কিন্তু মোটেও সহজ ছিল না। কিছুটা পথ ভালো ছিল, বাকি সম্পূর্ণ পথ ছিল ভাঙা, কর্দমাক্ত, কোথাও উঁচু নিচু। তবুও আমরা এগিয়ে চলেছি নিজেদের আপন গতিতে, কারণ পথ তো আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। ভ্রমণ যার নেশা, পথ তার জন্য কোনো ব্যাপারই না। কর্দমাক্ত আর উঁচু নিচু ভাঙা রাস্তার কথা ভুলে যাই যখন এরকম নদীর পাড়ের দৃশ্যগুলো নিজের চোখে দেখি। এ দৃশ্য মন জুড়ানো। 1000 টাকা দিয়ে এ দৃশ্য পাওয়া সম্ভব না। একমাত্র মেঘনা নদীর কোল ঘেঁষেই যদি ভ্রমণ করা যায় তবেই কেবল এ দৃশ্য দেখা সম্ভব। কিন্তু নদীকে যদি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা না যায় তাহলে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো একদিন নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। ফায়ার ফায়ার রাস্তার পাশে খেলতে থাকা বাচ্চাদের দেখে নিজের হারানো শৈশবের কথা মনে পড়ে গেল। আমার সামান্য ফায়ার উৎসাহতে কি যে আনন্দ ছিল তাদের মাঝে, দেখেই মনে পড়ে গেল নিজের সেই সোনালী অতীত। এভাবে যদি ফিরে যেতে পারতাম সেই অতীতে। এই যে জলাশয়টা দেখছেন, এটাই ছিল একসময় বেতুয়া কাইকিং পয়েন্ট। কালের বিবর্তনে এখন আর এইখানে কাইকিংয়ের সেই ব্যবস্থা নেই, কিন্তু এখানে আসলে মনটা জুড়িয়ে যায়। সুবিশাল জলাশয়। এখানে কিন্তু রক্ষণাবেক্ষণের মাধ্যমে আবারও সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। যদি কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং নজর পাওয়া যায় তাহলে হয়তোবা আগের সেই চিরচেনা কাইকিং রূপে এটা ফিরতে পারে। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলতে লাগলাম আমাদের সেই চিরচেনা বেতুয়া প্রশান্তি পার্কের উদ্দেশ্যে। একটু সামনে গিয়েই পড়তে হলো বিড়ম্বনায়। শুনেছি এখানে নাকি মেরিন ড্রাইভের মতো বেড়িবাঁধের উপর দিয়েই একটা সুবিশাল রাস্তা করার পরিকল্পনা। সামনে এসেই দেখি সেই রাস্তার কাজ চলমান।
মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন আপাতত এই রাস্তা দিয়ে ওঠা সম্ভব না। আর দেখতেই পাচ্ছেন রাস্তা সুবিশালভাবেই করা হচ্ছে, পাশেই সেই ব্লক ফালানো, আর সরু পথ দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। যদিও বিশালভাবে রাস্তা করা হচ্ছে, এখনও কাজ সম্পন্ন না হওয়ার কারণে রাস্তা অনেকটাই রিস্কি, কিন্তু এখান থেকেই যেই প্রাকৃতিক সৌন্দর্যটা পাওয়া যায়, এখনই মনে হচ্ছে কোনো এক মেরিন ড্রাইভের মধ্য দিয়েই চলে যাচ্ছি। ওই যে দূরে যেই লঞ্চটা দেখা যাচ্ছে, ওটা মূলত বেতুয়া লঞ্চঘাটে ভেড়ানো টার্মিনালের সেই লঞ্চ। বিকেলবেলা এখান থেকে ছেড়ে যায় লঞ্চগুলো ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে। আবার প্রতিদিন সকালে এখানে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভিড়ে। বলতে বলতে গল্প করতে করতে আপনাদের সাথে মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে চলে আসলাম বেতুয়া প্রশান্তি পার্কের কাছেই, বেতুয়া লঞ্চ ঘাটে। তবে একটা কথা বলে রাখি, এখন পর্যন্ত আপনারা যারা আসবেন মোটরসাইকেল ছাড়া এই রাস্তায় আসার চেষ্টা করবেন না, না হয় বিড়ম্বনায় পড়তে হবে। কারণ কোথাও কোথাও রাস্তা কাটা রয়েছে, যেখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলা মোটেও সম্ভব না। আসার আগে অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে আসবেন। এই হচ্ছে বেতুয়া লঞ্চ টার্মিনাল, ভোলা জেলার মধ্যে অন্যতম নান্দনিক একটি লঞ্চ টার্মিনাল। মোট কথা বলতে গেলে ভোলা জেলার মধ্যে চরপেশন উপজেলায় একটি আধুনিক এবং মডার্ন সৌন্দর্যমণ্ডিত উপজেলা হিসেবে পরিচিত। আর অবশেষে আমরা চলে এসেছি বেতুয়া প্রশান্তি পার্কে। এই প্রশান্তি পার্কের স্থাপনা বা কবে থেকে চালু হয়েছে সে সম্পর্কে তেমন কোনো বিস্তারিত ধারণা পাওয়া যায় না। তবে মেঘনা নদীর কোল ঘেঁষে অবস্থিত এই প্রশান্তি পার্ক, যেটি মূলত এই অঞ্চলের মানুষের অন্যতম এক বিনোদনের আশ্রয়স্থল। আর এই বেতুয়া প্রশান্তি পার্ক মূলত চরপেশন সদর থেকে 7 কিলোমিটারের মধ্যে অবস্থিত। চরপেশন সদর থেকে যদি আপনারা আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা বোরাক কিংবা রিকশায় করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। আসার পরে এখানে দেখবেন বিকেলবেলায় প্রচুর পরিমাণ মানুষের ভিড়। সকালবেলায় তেমন মানুষের ভিড় থাকে না, মানুষের যথেষ্ট উপচে পড়া ভিড় পড়ে বিকেলের সময়টাতে। শুনেছি নদীর ঢেউ মানুষের মনকে অনেক বেশি তৃপ্ত করে। এখানে আসলে আপনি সেটা সরাসরি উপলব্ধি করতে পারবেন, কারণ এখানে আসার পর মেঘনা নদীর উত্তাল ঢেউ আপনি একদম কাছ থেকেই উপভোগ করতে পারবেন। শুধু উত্তাল ঢেউ না, সূর্যাস্তের দৃশ্যটাও এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর তাই তো বিকেলবেলায় প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য হাজারো মানুষ এখানে ভিড় জমায়। আমরা দীর্ঘক্ষণ বেরিবাদের উপর দিয়ে জার্নি করার পর অবশেষে আমরা বেতুয়া প্রশান্তি পার্কে এসেছি। আর এদিকের এখনকার যে পরিস্থিতি সেটা এই যে নদী অনেকটা ভাঙনের দিকেই। এই জিও ব্যাগগুলা কিন্তু আরো ওদিকেও ছিল, সেখান থেকে ভাঙনের পরে এখন একদম রাস্তার কাছাকাছি আসছে। যদি যথাযথভাবে এই জায়গাটা সংরক্ষণ করা না যায়, তাহলে কিন্তু হয়তোবা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। আর এখন পর্যন্ত যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, এখন পর্যন্ত দর্শনার্থীর এখানে যথেষ্ট পরিমাণ উপচে পড়া ভিড় আছে। এই যে আমি যদি এদিকটায় আপনাদেরকে একটু দেখাই, এদিকটায় কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী আছে। এই যে এদিকটা প্রচুর পরিমাণ দর্শনার্থী আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে দর্শনার্থীদের ভিড়টা মূলত ঈদের পরেই হয়, কারণ তখন সবার ছুটির একটা ব্যাপার থাকে ফ্যামিলি নিয়ে। এছাড়াও অন্যান্য সময়ে কিন্তু দর্শনার্থীরা আসে তাদের পরিবার নিয়ে অবসর সময়টুকুতে। তো চরপেশনের ভিতরে যে কয়টা দর্শনীয় স্পট আছে তার ভিতরে কিন্তু এই বেতুয়া প্রশান্তি পার্ক অন্যতম। সিঁড়ি দিয়ে একটু নিচে নামতে দেখতে পেলাম সারি সারি নৌকা বাঁধা আছে। কাছে গিয়ে একটু জিজ্ঞেস করতেই তারা বলল এগুলা দিয়ে নাকি নদীর মধ্য থেকে দর্শনার্থীদের ঘুরিয়ে আনা হয়। এগুলো কই যায়? কোন পর্যন্ত নাও? হ্যাঁ, নদীর মাছ থেকে ঘুরে আনো? কত করে নাও? কয় কিলোমিটার যাও? হ্যাঁ, 50 টাকা। আর বর্তমান সময় এদিকে যেহেতু নদীতে জোয়ার থাকে,
জোয়ারের কারণে কিন্তু জোয়ারের পানি, নদীর পানি কিন্তু এই যে একদম উপকূলে চলে আসে। তো সেক্ষেত্রে এদিকে এই সময়টাতে মানে জোয়ারের টাইমটাতে আসার ক্ষেত্রে একটু সবার ভেবেচিন্তে আসা উচিত, কারণ জোয়ার টাইমটাতে এই যে এই বাধাটা অবশ্যই থাকে সবার, যেখানে হাঁটা চলার ক্ষেত্রে একটু অসুবিধা হতেই পারে। আর এই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আছে যারা হচ্ছে বিভিন্ন রকমের আপনার ফুচকা সহ অন্যান্য স্টলগুলো কিন্তু মূলত নিচেই, এই যে এই হচ্ছে মেইন রোড থেকে এদিক দিয়েও কিন্তু নামা যায়, আবার এই অংশটা দিয়েও কিন্তু আসা যায়। তো এই যে এই সাইডে সবগুলো আছে, মানে যা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে খাবার স্টল, ফুচকা সহ অন্যান্য যেই স্টলগুলো আছে সেগুলো কিন্তু এই পাশটাতে অবস্থিত। যদিও অল্প সময়ের মধ্যে বেতুয়া প্রশান্তি পার্ক মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে, কারণ এখানে মানুষের উপচে পড়া ভিড় দেখলেই সেটা বোঝা যায়। কিন্তু উদ্বেগ এবং চিন্তার বিষয় হচ্ছে, যদি এটাকে নদীকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা না যায়, তাহলে এত সুন্দর পর্যটন স্পটটি নদীর গর্ভেই খুব দ্রুত বিলীন হয়ে যাবে। একটু এগোতেই দেখলাম গ্রামগঞ্জের সেই ঐতিহ্যবাহী খেলা খেলতেছে এখানে স্থানীয় মানুষজন, যেটাকে গ্রামে রেডি খেলা হিসেবে সবাই চিনে। শুধু রেডি খেলাই না, এখানে এসে দেখলাম টেবিল টেনিস দিয়ে স্পিড ফালানোর প্রতিযোগিতাও চলতেছে। যাই হোক, দীর্ঘক্ষণ ঘোরার পর অবশেষে আমরা বেতুয়া প্রশান্তি পার্ক থেকে বের হয়ে গেলাম চরপেশন সদরের উদ্দেশ্যে, কারণ সেখানে যে আমাদের এখনও আরও কয়েকটি স্পট ঘোরা বাকি আছে। সেগুলো হচ্ছে চরপেশন ওয়াচ টাওয়ার, খাসমহল কেন্দ্রীয় জামে মসজিদ, ফ্যাশন স্কোয়ার সহ শিশু পার্ক। সেই উদ্দেশ্যেই আমাদের বের হয়ে যাওয়া। আর এটা হচ্ছে মূলত চরপেশন থেকে বেতুয়া প্রশান্তি পার্কের মূল রাস্তাটা, যেটা অনেকটাই জ্যাম জট লেগেই থাকে সব সময়। এ রাস্তাটা অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা, তবে রাস্তাটার সৌন্দর্য অনেক বিশাল। এখানে আসলে আপনি সত্যিই উপভোগ করবেন রাস্তার দুপাশের সৌন্দর্যটা। চরপেশন সদর থেকে এখানে আসতে যেমন আপনি সবসময় গাড়ি পেয়ে যাবেন, ঠিক তেমনি এখান থেকে চরপেশন যাওয়ার জন্য আপনি গাড়ি পেয়ে যাবেন। দূরত্ব বেশি না, 7 কিলোমিটারের দূরত্ব চরপেশন সদর থেকে বেতুয়া। ভাড়াও আপনি খুব অল্প ভাড়ার মধ্যেই চলে যেতে পারবেন। অবশেষে দীর্ঘ জার্নির পর আমরাও চরপেশন সদরেই চলে এসেছি। আমাদের বেশি সময় লাগেনি। ওই যে দূরেই দেখতে পাচ্ছেন চরপেশন ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। সন্ধ্যার বেলায় এর সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়, কারণ যখন সন্ধ্যার পরে এর বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয় মনে হয় যেন মুক্ত চকচক করে, দূর থেকেই চোখে পড়ার মতো। এখান থেকেই আমরা কি সুন্দর ঝলঝল করা মুক্তোর মতো ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছি। যাই হোক, দীর্ঘক্ষণ জার্নির কারণে আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে, তাই একটু বিরতি নেওয়া দরকার। সেজন্য নেমে পড়লাম একটা কাচ্চি গড় দেখে, যেখানে আমরা সবাই মিলে বসে তেহেরি খেয়ে নিলাম তৃপ্ত মতো। কারণ একটা কথা আছে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। খাওয়া দাওয়া শেষ করে আমরা অবশেষে ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসলাম। চলুন এবার আপনাদেরকে ওয়াচ টাওয়ার সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি। চরপেশন তথা উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার হচ্ছে এই চরপেশন ওয়াচ টাওয়ার। 16 তলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারের উঁচুতে দাঁড়িয়ে আশপাশের 100 বর্গ কিলোমিটার পর্যন্ত এলাকার সৌন্দর্য উপভোগ করা যায়। এই টাওয়ারের প্রতি তলায় 50 জন করে, সম্পূর্ণ টাওয়ারে মোট 500 জন দর্শনার্থী একসাথে ধারণ ক্ষমতা সম্পন্ন। 225 ফুট উচ্চতা এবং 20 কোটি টাকা ব্যয়ে এই টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয় মূলত 2013 সালে এবং যার নির্মাণ কাজ শেষ হয় 2018 সালে। টাওয়ারটির স্থপতি ছিলেন কামরুজ্জামান লিটন। টাওয়ারটি মূলত এই খাসমহল কেন্দ্রীয় মসজিদকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে। মসজিদটিও টাওয়ারের ন্যায় অনেক সুন্দর এবং কারুকাজ খচিত। বাহির থেকে দেখতে যতটা না সুন্দর, মসজিদের ভিতরের অংশটা আরও বেশি সুন্দর। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে মসজিদের ভিতরের অংশ এবং টাওয়ারের ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব। টাওয়ারের পাশে অবস্থিত এই অংশটার নাম হচ্ছে চরপেশন ফ্যাশন স্কোয়ার।
ফ্যাশন স্কোয়ারে ঢুকতেই শুরুতেই সামনে পড়বে চরপেশন কেন্দ্রীয় শহীদ মিনার। আর ফ্যাশন স্কোয়ারের মাঝখানে ছোট্ট এই লেকটি ফ্যাশন স্কোয়ারের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ফ্যাশন স্কোয়ারে মূলত 20,000 লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন। এখানে রয়েছে একটি বড় ধরনের মনিটর, যেখানে বিভিন্ন খেলা কিংবা অনুষ্ঠানের সময় মনিটরে সেই খেলা বা অনুষ্ঠান প্রদর্শন করা হয়ে থাকে এবং 20,000 মানুষ একত্রিত হয়ে সেই খেলা কিংবা অনুষ্ঠান উপভোগ করতে পারে ফ্যাশন স্কোয়ারের এই মনিটরে। আর ফ্যাশন স্কোয়ারের ঠিক সাথেই রয়েছে চরপেশন শিশু ও বিনোদন পার্ক, যে পার্কটি নির্মাণ ব্যয় হয়েছে মূলত 10 কোটি টাকা। এই পার্কটি শিশুদের চিত্তবিনোদনের পাশাপাশি বড়দেরকেও চিত্তবিনোদন দিতে অনেক বেশি ভূমিকা রাখে। এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের রাইডিং সহ বড়দের জন্য বিভিন্ন ধরনের মুভি শোর আয়োজন থাকে। আর দর্শনার্থীদের সুবিধার্থে ভিতরে কি কি রাইড বা কি কি বিষয়গুলো উপভোগ করতে পারবেন সেই বিষয়গুলো ওনারা বাহিরে ব্যানারে টানিয়ে দিয়েছে। আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 9টার পরেই কিন্তু সমস্ত পর্যটন স্পটগুলো বন্ধ হয়ে যায়, তাই আপনারা দিন কিংবা সন্ধ্যার মধ্যেই সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। অন্য কোনো ভিডিওতে ওয়াচ টাওয়ার এবং চরপেশন খাসমহল মসজিদের ভিতর অংশ এবং শিশু বিনোদন পার্কের ভিতরের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।